যারা মুক্তিযোদ্ধার গলায় মালা দিছে, জুতার মালা, সেই দিনটা যেন তাদের জন্য ফেরত না আসে। আমরা কিন্তু জানি তাদের পিছনে কারা, এবং তাদের তৌবা করা উচিত, এবং তাদের জন্য জাতির কাছে মাপ চাওয়া উচিত। সাধারণ কথা বললে না না এরা তো আমাদের কর্মী না, আমরা এটা দেখতেছি কি করা যায়, এইসব কথা বলে পার পাওয়া যাবে না। এখন কিন্তু সবটা জিনিস কিন্তু সব পিকচারে আসতেছে, ছবিতে এসে যেতেছে। জামাত ইসলাম এতদিন যে চেহারাটা দেখাইছিল যে সে বাংলাদেশের চেহারায় চলছে, যদি 14 গ্রামের বিচারটা তারা তাদের কর্মীদেরকে না করে, তাইলে আমার মনে হইব না বাংলাদেশের চেহারা তাদের এখনো আসে নাই, তাদের 71-এর চেহারাটাই রয়ে গেছে। নির্বাচনে অংশ নিতে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার আর কোনো আইনে বাধা আছে কিনা? আমি আপনাকে বলি, কোনো আইনি বাধা তো নাই। তারা সবসময় জনগণের আদালতে তারা নির্দোষ ছিলেন। কাজেই কোনো আইন, মানুষের দ্বারা রচিত আইন তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখতে পারবে না, কোনো কারণেই না। আর এখন তো তারা সব কিছু থেকে মুক্ত, আইন তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি না। দীর্ঘ 17 বছর পর কারামুক্ত বিএনপির নেতা, ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ওনার বিষয়ে চেঞ্জ টিভির দর্শকদের জন্য কিছু বলুন। আমি ওনাকে ওইভাবে চিনি না, তো আমি যতটুকু জানি রাজনীতিবিদ হিসেবে উনি ভালো মানুষ ছিলেন, অতটুকুই আমি জানি। এর বেশি আমি ওনার সম্পর্কে জানি না। কাজে ওনার সম্পর্কে আমি কি মন্তব্য করব? তবে আমি জানি উনি মানুষ হিসাবে তত খারাপ ছিলেন না, কোনো খারাপ মানুষ ছিলেন না। আপনি একজন আইনজীবী হিসেবে ইলিয়াসের সম্পর্কে জানাবেন যে গুমের শিকার হয়েছেন, হত্যা মামলাও করা যাচ্ছে না, যেহেতু হত্যা মামলা করতে গেলে ডেথ সার্টিফিকেট প্রয়োজন। উভয় সংকটে ইলিয়াস পরিবার, এ বিষয়ে আপনি কি বলবেন? ইলিয়াসকে হত্যা করা, আমি একটা কথা বলি, কোনো রাজনৈতিক নেতার পক্ষে, কোনো রাজনৈতিক দলের পক্ষে, কোনো রাজনৈতিক শক্তির পক্ষে, কোনো রাজনৈতিক সরকারের পক্ষে এটা মহা অপরাধ ইলিয়াসের মতো লোককে হত্যা করা। ইলিয়াসের ছাত্র রাজনীতির সময় আমি ছাত্র রাজনীতি ছেড়ে দিছি, ভালোই মন্দে মিলাই ইলিয়াস একজন ভালো ছাত্র নেতা ছিল। পরবর্তী সময় তার রাজনীতি ছিল একদম মাথা উঁচু করা রাজনীতি, একদম মাথা উঁচু করা রাজনীতি ছিল ইলিয়াস আলীর। সেই ইলিয়াস আলী যখন সিলেটে বড় একটা মিটিং করলো, মাদ্রাস, যে মিটিংয়ে আমিও গেছিলাম, বক্তৃতা করছিলাম, যখন ইলিয়াস আলী বড় একটা মিটিং করে কইল যে আমাদের পাশের দেশ আমাদেরকে পানিতে মারতে চায় এবং আমাদেরকে মরুভূমি বানাতে চায়, আমরা প্রয়োজনে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ইলিয়াস আলীর অনেকে মনে করে ইলিয়াস আলীর জন্য এটা কাল হয়েছে। ইলিয়াস আলীকে যারা হত্যা করছে খুব কঠিন এবং সঠিক এবং কঠিন বিচার হওয়া দরকার, যদি হত্যা করে থাকে। এখন আমি বলবো না, কারণ এখন তো কেউ বলতে পারে না ইলিয়াস আলী প্রমাণ করা যাচ্ছে না, যেহেতু ওনার ডেথ সার্টিফিকেট নাই। কিন্তু ডেথ সার্টিফিকেটের দরকার নাই, এটা হাসিনা সরকারকে অবশ্যই তার জবাবদিহি করতে হবে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, এটা হাসিনা সরকারকে তার জবাবদিহি এবং তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়কে তার জবাবদিহি করতে হবে। যদি পরীক্ষা নেওয়া হয় এই সরকারকে 10 নম্বরের পরীক্ষার মধ্যে, এই সরকারকে 10-এর মধ্যে কত নাম্বার দিবেন? প্রথমে 8 তারিখে সে লেটার মার্ক পাইতো, 80 নম্বর পাইতো। যদি মন্ত্রিসভা যেদিন করে সেদিনই অনেকগুলারে আমার পছন্দ হয়েছে না, যা হোক সেটা তো ব্যক্তির ব্যাপার। কিন্তু এদের যে 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 টিমের যে ব্যাপারটা, এরা যে গত 5 মাস যে খেললো মাঠে, এতে করে আমার মনে হয় এরা ওই যে ওয়ার্ল্ড কাপে খেললে তো 10টা টিম যাবে, এর একটা টিম এরা হতে পারবে কিনা, এরা নিচে থাকবে, 33 মার্ক পাবে না, নিচে থাকবে। এখন তারা নিচে থাকবে, 33-এর নিচে আছে তারা। কিন্তু আমার ধারণা ছিল ইউনূস সাহেবের মতো মহান একজন ব্যক্তির নেতৃত্বে, বাঙালির সেই সুসন্তানের নেতৃত্বে যে সবার উপরে উঠবে। কারণ আমি সবসময় বলি 10 জন মন্ত্রী, প্রধানমন্ত্রী যত উঁচু, তার চেয়ে বেশি উঁচু ইউনূস সাহেব। কিন্তু আমার কাছে এখন মনে হয় যে ইউনূস সাহেব বোধহয় ওই যে আমি বলি বৈরাম খার ভূমিকা অবতীর্ণ হয়েছে। উনি সঠিক, উনি নিজে আকবর না, উনি হলেন বৈরাম খা। উনি পারবেন বলে আমার মনে হয় না। ওনার উচিত হলে দ্রুত ইলেকশন দিয়ে দেওয়া, দ্রুত। আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা আপনি যা বলতে বলেন আমি তাই বলবো। আর আমি যদি বলি আমি তো রাজনীতিবিদ, রাজনীতিবিদ নাকি অনেক ডিপ্লোমেসি করে কথা বলে, ডিপ্লোমেসিটা আমি জানি না তা না। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র এবং ভালো ছাত্র, কিন্তু
ভালো ছাত্র, আমি যে নম্বর পাইছিলাম এই নম্বর এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 69 সনে আমি যে নম্বর পাইছিলাম পলিটিক্যাল সায়েন্সে, এই নম্বর কেউ ক্রস করতে পারছে বলে আমার জানা নাই। আমি সেই উত্তরও দিতে পারি, কিন্তু আমি বলবো যারা মুক্তিযোদ্ধার গলায় মালা দিছে, জুতার মালা, সেই দিনটা যেন তাদের জন্য ফেরত না আসে। আমরা কিন্তু জানি তাদের পিছনে কারা, এবং তাদের তৌবা করা উচিত, এবং তাদের জন্য জাতির কাছে মাপ চাওয়া উচিত। সাধারণ কথা বলে না না এরা তো আমাদের কর্মী না, আমরা এটা দেখতেছি কি করা যায়, এইসব কথা বলে পার পাওয়া যাবে না। এখন কিন্তু সবটা জিনিস কিন্তু সব পিকচারে আসতেছে, ছবিতে এসে যেতেছে। কে কি এটা কিন্তু ছবিতে এসে যেতেছে। জামাত ইসলাম এতদিন যে চেহারাটা দেখাইছিল যে সে বাংলাদেশের চেহারায় চলছে, যদি 14 গ্রামের বিচারটা তারা তাদের কর্মীদেরকে না করে, তাইলে আমার মনে হইব না বাংলাদেশের চেহারা তাদের এখনো আসে নাই, তাদের 71-এর চেহারাটাই রয়ে গেছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি, এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা
চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য। এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে।